সন্ধ্যা হব হব। নন্দবাবু হক সাহেবের বাজার থেকে ট্রামে বাড়ি ফিরছেন। বিডন স্ট্রিট পার হয়ে গাড়ি আস্তে আস্তে চলতে লাগলো। সম্মুখে গরুর গাড়ি। আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখলেন পাশের একটি গলি থেকে তার বন্ধু বঙ্কু বের হচ্ছেন। নন্দবাবু উৎফুল্ল হয়ে ডাকলেন, দাঁড়াও হে বঙ্কু, আমি নামছি। নন্দর দুবগলে দুই বান্ডিল ব্যস্ত হয়ে চলন্ত গাড়ি থেকে যেমন নামলেন, অমনি কোঁচার পা বেঁধে নিচে পড়ে গেলেন। গাড়িতে একটা শোরগোল উঠল এবং ঘ্যাচাং করে গাড়ি থামল। জনকতক যাত্রী নেমে নন্দকে ধরে তুললেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়িয়ে নানা প্রকারের সমবেদনা জানাতে লাগলেন। আহা, বড্ড লেগেছে, থোড়া গরম দুধ পিলা দো, দুটো পাই কি টাকা গেছে? একজন সিদ্ধান্ত করল মৃগী, আর একজন বলল ভিমরি। কেউ বলল মাতাল, কেউ বলল বাঙাল, কেউ বলল পাড়া গেঁ ভূত। নমস্কার শ্রোতাগণ, আপনারা শুনছেন লেখক রাজশেখর বসুর গড্ডালিকা থেকে চিকিৎসা সংকট। শুরু করছি আজকের গল্প। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগেনি, কিন্তু কে তা শোনে? লাগেনি কি মশায়, খুব লেগেছে। 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার করজোড়ে নিবেদন করলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগেনি। একজন বৃদ্ধ ভদ্রলোক বললেন, আরে মোলো, ভালো করলে মন্দ হয়, স্পষ্ট দেখলুম লেগেছে, তবু বলে লাগেনি। এমন সময় বঙ্কুবাবু এসে পড়ায় নন্দবাবু পরিত্রাণ পেলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও ছেড়ে গেল। বঙ্কু বললেন, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল আর কি। যা হোক, বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিকশো। রিকশো নন্দবাবুকে আস্তে আস্তে নিয়ে গেল। বঙ্কু পিছনে হেঁটে চললেন। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, বেঁটে গোলগাল চেহারা। তার বাবা পশ্চিমে কমিশারিয়েটে চাকরি করেন, বিস্তর টাকা উপার্জন করেছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব এবং মস্ত একগোছা কোম্পানির কাগজ রেখে যান। নন্দর বিয়ে অল্প বয়সেই হয়েছিল, কিন্তু 1 বছর পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর বিয়ে করেননি। মা বহুদিন মৃতা বাড়িতে, একমাত্র স্ত্রীলোক এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা নিয়ে বিব্রত। সংসারে কাজ ঝি চাকরি দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিয়ে করতে আপত্তি নেই, কিন্তু এ পর্যন্ত তা হয়ে ওঠেনি। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুদের সংসর্গ, এতে নির্বিবাদে দিন কেটে যায়। বিবাহের ফুরসত কোথায়? তারপর ক্রমেই বয়স বেড়ে গেছে, আর এখন না করাই ভালো। মোটেই উপর নন্দ নিরীহ গোবেচারা, অল্পভাষী, উদ্যমহীন, আরামপ্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচে একটা বড় ঘরে সান্ধ্য আড্ডা বসেছে।
নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করছেন, সেই জন্য বালাপোষ গায়ে দিয়ে লম্বা হয়ে শুয়ে আছেন। বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হয়েছে, এখন পান, সিগারেট ও গল্প চলছে। গুপিবাবু বলছেন, শরীরের ওপর এত অযত্ন করো না নন্দ, এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। নন্দ: মাথা ঠিক ঘোরেনি, কেবল কোঁচার কাপড় বেঁধে। গুপি: আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছে, অত বড় ফিজিশিয়ান আর শহরে পাবে কোথায়? যাও না, কাল সকালে একবার তার কাছে। বঙ্কু বললেন, আমার মতে একবার নেপালবাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুই নেই। মেজাজটা একটু তিরিক্ষি বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়িসুড়ি দিয়ে এক কোণে বসেছিলেন। তার মাথায় বালাক্লাভা টুপি, গলায় দাড়ি এবং তার উপর কমফোর্টার। বললেন, বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসাড় হলে আছাড় খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখার দরকার। নিধু বলল, ননদা, মোটা চাল ছাড়ো, সেই এক বিরিঞ্চির আমলের ফরাস টাকিয়া, লক্কর পালকি গাড়ি আর পক্ষী রাজা ঘোড়া, এটা গায়ে গর্তি লাগবে কিসে? তোমার পয়সার অভাব কি বাবা? একটু ফুর্তি করতে শেখো। সাব্যস্ত হলো কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাবেন। ডাক্তার তফাদার MD MRS, গে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পসার। রোগীরা ডেকে সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবুর ডাক পড়ল। ডাক্তার সাহেবের ঘরে গিয়ে দেখলেন এখনও একটি রোগীর পরীক্ষা চলছে। একজন স্থূলকায় মারোয়ারি নগ্ন গায়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার ফিতে দিয়ে তার ভুঁড়ির পরিধি মেপে বললেন, বাস 1.25 ইঞ্চি বার গিয়া। রোগী খুশি হয়ে বলল, নার্ভস তো দেখিয়ে। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির উপর একটা মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকিয়ে বললেন, বহুত মজে সে চল রাহা। রোগী বলল, জাবান তো দেখিয়ে। রোগী হাঁ করল। ডাক্তার ঘরের ওপর দিকে দাঁড়িয়ে অপেরা প্লাস দ্বারা তার জিভ দেখে বললেন, থোড়ি সি কসর হ্যায়, কাল ফিন আনা। রোগী চলে গেলে তফাদার নন্দর দিকে চেয়ে বললেন, ওয়েল। নন্দ বললেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে। তফাদার, কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে। নন্দবাবু অনুপূর্বী তার অবস্থার বর্ণনা করলেন। বেদনা নেই, জ্বর হয়নি, পেটের অসুখ, সর্দি, হাঁপানি নেই, খিদে কাল থেকে একটু কমেছে, রাত্রে দুঃস্বপ্ন দেখেছেন, মনে বড় আতঙ্ক। ডাক্তার তার বুক, পেট, মাথা, হাত, পা, নাড়ি পরীক্ষা করে বললেন, জিভ দেখি। নন্দবাবু জিভ বার করলেন। ডাক্তার ক্ষণকাল মুখ বাঁকিয়ে কলম ধরলেন।
প্রেসক্রিপশন লেখা শেষ হলো। নন্দর দিকে চেয়ে বললেন, আপনি এখন জিপ টেনে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার খাবেন। নন্দ, কীরকম বুঝলেন? তফাদার, ভেরি ব্যাড। নন্দ সভয়ে বললেন, কি হয়েছে? তফাদার, আরও দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্রাঙ্গুলেটেড গ্যাংলিয়া। ট্রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় দিয়ে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। নন্দ, বাঁচব তো? তফাদার, দমে যাবেন না, তাহলে সারাতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড, মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেন্টের ব্যবস্থা করে দাও। ভাত ডাল বড় একটা খাবেন না। এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্ট্রু এসব। বিকেলে একটু বার্গ্যান্ডি খেতে পারেন। বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা। থ্যাংক ইউ। নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করলেন। সন্ধেবেলা বঙ্কুবাবু বললেন, আরে তখনই আমি বারণ করেছিলুম ওর কাছে যেও না। ব্যাটা মেয়ের পেটে হাত বুলিয়ে খায়। খুলির ওপর তুরপুন চালাবেন? ষষ্ঠীবাবু, আমাদের পাড়ার তারিণী কবিরাজকে দেখলে হয় না? গুপিবাবু, না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলটপালট হয়ে গিয়ে থাকে, তবে হাতুড়ে বদ্যির কম্য নয়, হোমিওপ্যাথি না ভালো। নিধু, আমার কথা তো শুনবে না বাবা? ডাক্তারি তোমার ধাতে নাশ, হয়তো একটু কবরেজি করতে শেখো। দরওয়ানজি দিব্যি 1 লোটা বানিয়েছে, বলো তো একটু চেয়ে আনি। হোমিওপ্যাথি স্থির হলো। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসলো। রোগীর ভিড় এখনো আরম্ভ হয়নি। অল্পক্ষণ পরেই তার ডাক পড়ল। একটি প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বই সাজানো। বইয়ের দেওয়ালের মধ্যে গল্প বর্ণিত শেয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসে আছেন, মুখে গড়গড়া নল। ঘরটি ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছে। নন্দবাবু নমস্কার করে দাঁড়িয়ে রইলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চেয়ে বললেন, বসবার জায়গা আছে? নন্দ বসলেন। নেপাল, শ্বাস উঠছে? নন্দ, আজ্ঞে। নেপাল, রুগীর শেষ অবস্থা না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞেস করছি। নন্দ সবিনয়ে জানালেন তিনিই রোগী। নেপাল, অ্যালোপ্যাথ ডাকাত ব্যাটারা ছেড়ে দিলে যে বড়। তোমার হয়েছে কি? নন্দবাবু তার ইতিবৃত্ত বর্ণনা করলেন। নেপাল, তফাদার কি বলছে? নন্দ, বললেন আমার মাথায় টিউমার আছে। নেপাল, তফাদারের মাথায় কি আছে জানো? গোবর। আর টুপির ভেতর শিং, জুতোর ভেতর খুর, পাতলুনের ভেতরে ল্যাজ। খিদে হয়? নন্দ, 2 দিন থেকে একেবারে হয় না। নেপাল, ঘুম হয়? নন্দ, না। নেপাল, মাথা ধরে? নন্দ, কাল সন্ধেবেলা ধরেছিল। নেপাল, বাঁ দিক? নন্দ, আজ্ঞে হ্যাঁ। নেপাল, না ডান দিক? নন্দ, আজ্ঞে হ্যাঁ। নেপাল ধমক দিয়ে বললেন, ঠিক করে বলো। নন্দ, আগে ঠিক মধ্যিখানে। নেপাল, পেট কামড়ায়?
সেদিন কামড়েছিল। নিধে কাবলি মটর ভাজা এনেছিল, তাই খেয়ে। পেট কামড়ায় না, মোচড় দেয়, তাই বলো। নন্দ বিবৃত হয়ে বললেন, হাঁচড় পাঁচড় করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বই দেখালেন। তারপর অনেকক্ষণ চিন্তা করে বললেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বিষ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে বেটারা 2 গ্রেন কুইনিন দিয়েছিল। এখনও বিকেলে মাথা টিপটিপ করে। 7 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। বেটারা কি আন্দাজ করেছেন? ডাক্তার ভ্রুকুটি করে বললেন, তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল একটু খেতে পারো। তামাক খাবে না, ধোঁয়া লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো থাকে। ফি কত তাও বলে দিতে হবে নাকি? দেখছো না, দেয়ালে নোটিশ লাগানো রয়েছে, 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়ে বিদায় নিলেন। নিধু বলল, কেন বাবা, কাঁচা পয়সা নষ্ট করছো? থাকলে 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘু। নন্দদাকে ভালো মানুষ পেয়ে জেরা করে করে দিয়েছে। বড় তামার পাল্লায় পড়তো বাছাধন। কত বড় হোমিও ফাঁক ডেকে নিতুম। এক চুমুকে তার আলমারি শুদ্ধ ওষুধ সাবড়ে না দিতে পারি তো আমার নাক কেটে দিও। গুপি, আজ আপিসে শুনছিলুম কে একজন বড় হাকিম ফরকাবাদ থেকে এসেছে। খুব নামডাক, রাজা মহারাজা সব চিকিৎসা করাচ্ছে। একবার দেখালে হয় না? ষষ্ঠী, এই শীতে হাকিমি ওষুধ? বাপ শরবত খাইয়েই মারবে। তার চেয়ে তারিণী কবরেজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হলো। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হলেন। কবিরাজ মহাশয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়ি গোঁফ কামানো, তেল মেখে 8 হাতি ধুতি পরে একটি চেয়ারের উপর উবু হয়ে বসে তামাক খাচ্ছিলেন। এই অবস্থাতেই ইনি প্রত্যেক রোগী দেখেন। ঘরে একটি তক্তাপোষ, তার উপর তেলচিটে পাটি এবং কয়েকটি মলিন তাকিয়া। দেওয়ালের কোলে 2টি ওষুধের আলমারি। নন্দবাবু নমস্কার করে তক্তাপোষে বসে কবিরাজ জিজ্ঞাসা করলেন, বাবুর কোনথে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বললেন। তারিণী, রুগীর ব্যামোডা কি? নন্দবাবু জানাইলেন তিনি রুগী এবং সমস্ত ইতিহাস বর্ণনা করলেন। তারিণী, মাথার খুলি ছেঁদা করে দিয়েছে নাকি? নন্দ, আগে না, নেপালবাবু বললেন পাথুরি, তাই আর মাথায় অস্তর করায়নি। তারিণী, নেপাল, সে আবার কেডা? নন্দ, জানেন না? চোরবাগানের নেপালচন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। তারিণী, অ ন্যাপলা, তাই কও, সেটা আবার
ডাকদর হলো কবে? বলি, পাড়ায় এমন বিচক্ষণ কোবরেজ থাকতি ছেলে ছোকরারা কাছে যাও কেন? নন্দ, আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা নেওয়া দরকার, যদি অস্ত্র চিকিৎসা করতে হয়। তারিণী, জন্তিবাবুরই চেনো? খুলনের উকিল জন্তিবাবু? নন্দ ঘাড় নাড়লেন। তারিণী, তার মামার উরুস্তম্ভ, সিভিল সার্জন পা কাটলে 3 দিন অচৈতন্যী, জ্ঞান হলি পর কইলেন আমার ঠ্যাং কই? ডাক তারিণী খানকে, দিলাম ঠুকে একদলা চবনপ্রাশ। তারপর কি হলো কও দিকি? নন্দ, আবার পা গজিয়েছে বুঝি? ওরে ক্যাবলা, দেখ দেখ, বিকেলে সবটা ছাগলাদ্দা ঘ্রেট খেয়ে গেল। বলতে বলতে কবিরাজ মশাই পাশের ঘরে ছুটলেন। একটু পরে ফিরে এসে যথাস্থানে বসে বললেন, দাও নাড়িটা একবার দেখি। যা ভাবছিলাম তাই, ভারী ব্যামো হয়েছিল কখনো। নন্দ, অনেক দিন আগে টাইফয়েড হয়েছিল। তারিণী, ঠিক ঠাউরেছি, 5 বছর আগে। নন্দ, প্রায় 7.5 বছর হলো। তারিণী, একই কথা, 5 দেড়া 7.5। প্রতীককালে বমি হয়? নন্দ, আগে না। তারিণী, হয়, জানতে পারো না, নিদ্রায় হয়? নন্দ, ভালো হয় না। তারিণী, হবেই না তো, উর্দু হয়েছে কি না, দাঁত কনকন করে? নন্দ, আগে না করে, জানতে পারো না। যা হোক, তুমি চিন্তা করো নি বাবা, আরাম হয়ে যাবানে, আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মহাশয় আলমারি থেকে একটি শিশি বের করে এবং তার ভেতরের বাড়ির উদ্দেশ্যে বলে, লাফাস নে, থাম থাম, আমার সব জীবন্ত ওষুধ, ডাকলি ডাক শোনে। এই বড়ি সকাল সন্ধি একটা করি খাওয়া, আবার 3 দিন পরে আসবা, বুঝেছ? নন্দ, আগে হ্যাঁ। তারিণী, ছাই বুঝেছ, অনুপান দিতে হবে না? ট্যাবা লেবুর রস আর মধুর সাথী মারি খাবা। ভাত খাবা না, ওল সিদ্ধ, কচু সিদ্ধ এইসব খাবা। নুন ছোবা না, মাগুর মাছের ঝোল একটু চ্যানি দিয়া রাঁধি খাতি পারো, গরম জল ঠান্ডা করি খাবা। নন্দ, বেরামটা কি? তারিণী, যারে কয় উদুরি, ঊর্ধ্ব শ্লেষ্মাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়ে বিমর্ষ চিত্তে বিদায় নিলেন। নিধু বলল, কি দাদা, কোবরেজির স্বাদ মিটল? গুপি, না, এসব বাজে চিকিৎসার কাজ নয়, কোথাও চেঞ্জে চলো। বঙ্কু, আমি বলি কি নন্দ, বেথা করে ঘরে পরিবার আনু, এরকম দামড়া হয়ে থাকা কিছু নয়। নন্দ চি চি স্বরে বললেন, আর পরিবার, কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নিধু বলল, ননদা, একটা মোটর কেনো মাইরি, 2 দিন হাওয়া খেলেই চাঙ্গা হয়ে উঠবে। 7 সিটার হটসন,
সেঁটের কোলে আমরা তো 5 জন আছি। ষষ্ঠী: তা যদি বললে তবে আমার মতে মোটর কারও যা, পরিবারও তা, ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো, কাল গিন্নির অম্বল শুল, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জেরবার হবে। এই শীতকালে কোথা দুদণ্ড লেপের মধ্যে ঘুমুবো মশায়, তা নয়, সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ। নিধু: ষষ্ঠী খুড়ো যে রকম হিসেবি লোক, একটি মোটা সোটা রোঁলা ভাল্লুকের মেয়ে বিয়ে করলে ভালো করতেন, লেপ কম্বলের খরচা বাঁচত। গুপি: যারা 52 তাহাই 53। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হলেন। হাজিক উল মুলুক বিন লোকমান নুরুল্লাহ গজন ফরুল্লাহ অল হকিম ইউনানি লোয়ার চিতপুর রোডে বাস করে। নন্দবাবু তেতলায় উঠলে একজন লুঙ্গি পরা ফেসধারী লোক তাকে বলল, আসেন বাবুমশাই, আমি হাকিম সাহেবের মীর মুন্সি। কি বেমারি বলেন? আমি লিখে হজুরকে ইতালা ভেজে দিন। নন্দ: বেমারি কি সেটা জানতেই তো আসা বাপু। মুন্সি: तब भी कुछ तो बोलेन ना, ताकती, बुखार, पिल्ली, चेचक, घेघ, बावासिर, রাত আন্ধি। নন্দ: ওসব কিছু বুঝলুম না বাপু, আমার প্রাণটা ধরফর করছে। মুন্সি: সহি বলেন, দিল তারপানা, মোহর এনেছেন? নন্দ: মোহর? মুন্সি: হাকিম সাহেব চাঁদি ছন্না, নজরানা দো মোহর, না থাকে আমি দিচ্ছি 45 টাকা, আর বাট্টা 2 টাকা, আর রেশমি রুমাল 2 টাকা। দরবারে যে আগে হুজুরকে বন্দগি জনাব বলবেন, তারপর রুমালের ওপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়ে দরবারে নিয়ে গেল। একটি বড় ঘরে গালিচা পাতা, একপাশে মসনদের উপর তাকিয়া হেলান দিয়ে হাকিম সাহেব ফর্সিতে ধূমপান করছেন। বয়স 55, বাবরি চুল, গোঁফ খুব ছোট করে ছাঁটা, চুড়িদার ইজার, কিংখাবের জোব্বা, জরির তাজ, সম্মুখে ধূপদানে মুসব্বর এবং রুমি মস্তগি জ্বালিয়েছে, পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পরিষদ হাঁটু মুড়ে বসে আছে এবং হাকিমের প্রতি কথায় কেরামত বলছেন। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপ দেড়ে লোক সেতার নিয়ে পিরিং পিরিং এবং বিকট অঙ্গভঙ্গি করছে। নন্দবাবু অভিবাদন করে মোহর নজর দিলেন। হাকিম ঈষৎ হেসে আতরদান হতে কিঞ্চিৎ তুলো নিয়ে নন্দর কানে গুজে দিলেন। মুন্সি বলল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দিব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হলে হাকিম ঋষভ কণ্ঠে বললেন, অলাও। নন্দ শিহরিয়া উঠলেন। মুন্সি আশ্বাস দিয়ে বলল, ডরবেন না মশাই, জনাবকে আপনার
শীত দেখলান। নন্দর মাথা টিপে হাকিম বললেন, হাড্ডি পিলপিলায় গায়া? মুন্সি, শুনেছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম তিনরাঙা দাড়িতে আঙুল চালায়ে বললেন, সুরমা সুর্খ। একজন একটা লাল গুঁড়ো নন্দর চোখের পল্লবে লাগিয়ে দিল। মুন্সি বোঝালেন, আঁখ ঠান্ডা থাকবে, নিদ হবে। হাকিম আবার বললেন, রোগন বব্বর। মুন্সি হাঁকিল। এ জি বালবার, অস্তুরালাও। নন্দবাবু হাঁ হাঁ করে, তুম করো কি? বলতে বলতে নাপিত চট করে তার ব্রহ্মতালুর উপর 2 ইঞ্চি সমচুতস্কোপ কামিয়ে দিল, আর একজন তার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগালো। মুন্সি বলল, ঘাবড়ান কেন মশাই, এ হচ্ছে বব্বরি সিঙ্গির মাথার ঘি, বহুত কিম্মত। মাথার হাড্ডি শক্ত হবে। নন্দবাবু কিয়ৎক্ষণ হতভম্ব অবস্থায় ছিলেন, তারপর প্রকৃতস্থ হয়ে বেগে ঘর থেকে পালিয়ে গেলেন। মুন্সি পিছনে ছুটতে ছুটতে বলল, আমার দস্তুরি। নন্দ একটা টাকা ফেলে দিয়ে 3 লাফে নিচে নেমে গিয়ে উঠে কোচম্যানকে বলল, হাঁকাও। সন্ধ্যাকালে বন্ধুগণ এলেন, দেখে বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলল, বড়বাবুর অসুখ, দেখা হবে না। সকলে বিষণ্ণ চিত্তে ফিরে গেল। সমস্ত রাত বিছানায় ছটফট করে ভোর 4টের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করলেন যে আর বন্ধুদের পরামর্শ শুনবেন না, নিজের ব্যবস্থা নিজেই করবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি থেকে বের হলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরে বললেন, সিধা চলো। সংকল্প করেছেন মিটারের 1 টাকা উঠলেই ট্যাক্সি থেকে নেমে পড়বেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তার সঙ্গে চলবেন। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদশির ডাক্তার, যেই হোক। বউবাজার নেমে একটি গলিতে ঢুকতেই সাইনবোর্ডে নজরে পড়ল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেননি, নতুবা হয়তো ইতস্তত করতেন। একেবারে সোজা পর্দা ঠেলে একটি ঘরের ভিতর প্রবেশ করলেন। মিস বিপুলা মল্লিক তখন বাইরে যাবার জন্য প্রস্তুত হয়ে কাঁধের উপর সেফটিপিন আঁটছিলেন। নন্দকে দেখে মৃদুস্বরে বললেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হলেন, তারপর মরিয়া হয়ে ভাবলেন, দূর, হক না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেবে। বললেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, মিস মল্লিক। পেন আরম্ভ হয়েছে? নন্দ, পেন তো কিছু টের পাচ্ছি না, মিস। ফার্স্ট কনফার্মেন্ট? নন্দ, আগে প্রথম পোঁয়াতি? নন্দ অপ্রতিভ হয়ে বললেন, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হয়ে বললেন, নিজের জন্যে? ব্যাপার কি? সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টি প্রশ্ন করলেন। আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি? নন্দ, শ্রী নন্দ দুলাল মিত্র। মিস, বাড়িতে কে আছেন? নন্দ,
জানাইলেন তিনি বহুদিন বিপত্নী, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেউ নেই। মিস, কাজকর্ম কি করা হয়? নন্দ, তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি আছে। মিস, মোটর কার আছে? নন্দ, নেই, তবে কেনার ইচ্ছে আছে। মিস মল্লিক আরও নানা প্রশ্ন প্রকার করে কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়ে চিন্তা করলেন, তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়লেন। নন্দ ব্যাকুল হয়ে বললেন, দোহাই আপনার, সত্যি করে বলুন, আমার কি হয়েছে? টিউমার, না পাথুরি, না উদরি, না কালাজ্বর, না হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হেসে বললেন, কেন আপনি ভাবছেন? সব কিছুই হয়নি, আপনার শুধু একজন অভিভাবক দরকার। নন্দ অধিকতর কাতর কণ্ঠে বললেন, তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল দিয়ে খিলখিল করে হেসে বললেন, ও ডিয়ার ডিয়ার নো, পাগল হবেন কেন? আমি বলছিলুম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। নন্দ, কেন, পিসিমা তো আছেন। মিস মল্লিক পুনরায় হেসে বললেন, দি আইডিয়া! মাসি পিসির কাজ নয়, যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচের গন্ধ। 1 সপ্তাহ পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন, তারপর 2 দিন পরে আবার গেলেন, তারপর প্রত্যহ। তারপর একদিন নন্দবাবু পিসিমাকে কাশিধামে রওনা করে দিয়ে মস্ত বাজার করলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মটন, তদনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি। বন্ধুবর্গ খুব খেলেন। নন্দবাবু জরি পাড় সূক্ষ্ম ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরে সলজ্জ সম্মিত মুখে সকলকে আপ্যায়িত করলেন। মিসেস বিপুলা মিত্র এখন আর স্বামী ভিন্ন অপর রোগীর চিকিৎসা করে না, তবে নন্দবাবু ভালোই আছেন। মোটর কার কেনা হয়েছে। দুঃখের বিষয়, সান্ধ্য আড্ডাটি ভেঙে গেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রাজশেখর বসুর গড্ডালিকা হতে চিকিৎসা সংকট গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম আরও ভালো ভালো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্প ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নমস্কার, শুভরাত্রি।